যে এটা হলো আর এল, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভি প্লাস মাইনাস, এটা ধরলাম যে আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি। তাহলে আমি হচ্ছে খুব বেশি ডিটেলসে বলবো না, আস্তে আস্তে মানে শর্ট শর্টে যতটুকু হয়, হ্যাঁ আমাদের ম্যাথ করা লাগবে বেশি। আচ্ছা, তাহলে এই সার্কিটটাকে যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করা লাগবে? এক নম্বর কন্ডিশন যে আর এল কে উইথড্র করা লাগবে, তাই তো? আর এল কে তুলে ফেলা লাগবে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে রিমুভ আর এল। তাহলে আমরা আর এলটাকে রিমুভ করি, এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে তাহলে আমাদের ভিটিএইচ কোনটা? এই আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটাই হবে ভিটিএইচ। তাহলে এখন এখানে যদি সোর্স থাকে, এই সোর্সের জন্য কারেন্ট আসলে কোন দিক দিকে ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে হলো আর ওয়ান আর আর থ্রি এর মধ্যে দিয়ে, আর টু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে কি এই জায়গার ভোল্টেজটা যা থাকবে, যেহেতু এই আর টু এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এই জায়গার ভোল্টেজটা যা থাকবে, এই পয়েন্টের ভোল্টেজটাও তাই থাকবে। তাহলে এটাকে আমরা ভিটিএইচ বললে, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভিটিএইচ বলতে পারি। তাহলে এইভাবে আমরা আর এলটাকে রিমুভ করে আর এল এর অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেটাকে ভিটিএইচ বলবো। আর আর টিএইচ বের করার সিস্টেম কি? আর টিএইচ হচ্ছে এই আর এল কে আমরা তুলে দিলাম, এই আর এল এর দিক থেকে যদি আমরা এই সার্কিটটা চিন্তা করি, তাহলে আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো সেটাই হলো আর টিএইচ। অর্থাৎ এটাকে যদি আমরা এ পয়েন্ট বলি, এটাকে যদি বি পয়েন্ট বলি, তাহলে এই আর এ বি যেটা পাবো সেটাই হলো আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে এই থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হলে আমাদের কি কন্ডিশন আছে? দুই নম্বর। দুই নম্বর বলতেছে কি? টু ফাইন্ড ভিটিএইচ, এই আরটিএইচ। তাহলে আমরা কি করব? রিমুভ ভোল্টেজ সোর্স উইথ শর্ট সার্কিট। আসলে এখানে কথাটা হবে কি, যে প্রত্যেকটা সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা দ্বারা আমরা এই পয়েন্টটাকে কি করব? রিপ্লেস করব। তাহলে রিমুভ ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা জানি ইন্টারনাল জিরো, তার মানে শর্ট সার্কিট। তাহলে রিমুভ ভোল্টেজ সোর্স উইথ এ শর্ট সার্কিট উইথ এসসি, আর কারেন্ট সোর্স ইনফাইনাইট। হ্যাঁ ইনফাইনাইট রেজিস্ট্যান্স আমাদের ওপেন করতে হবে। তাহলে এটা আমরা লিখলাম ওসি, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে ভোল্টেজ সোর্স আছে, এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি করব? ভোল্টেজ সোর্সটাকে আমরা বাদ দিয়ে দিই, ভোল্টেজ সোর্সটা বাদ দিয়ে এটা শর্ট করে দিই। তাহলে এই দুটো পয়েন্ট শর্ট করে দিলাম। এখন আমরা এই এ দিক থেকে চিন্তা করে, আমরা এদিক থেকে চিন্তা করলে যে রেজিস্ট্যান্সটা এইভাবে এই পথে গেলে পাবো, সেটাই হবে আমাদের আরটিএস, তাই তো? এই আর এ বিটাই হবে হলো আরটিএস। তাহলে ভিটিএস আর আরটিএস বের করে আমরা দেখলাম। এখন এখানে আমাদের সবগুলো সোর্স ইন্ডিপেন্ডেন্ট ধরে আমরা করছি। এখন সাপোজ এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জায়গায় ডিপেন্ডেন্ট সোর্স আছে, ঠিক আছে? তাহলে এটা গেল, এই কেসটা হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, এই দুইটা কেস, ঠিক আছে? এটা হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এটা। এখন যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কি হবে? সাপোজ এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখন সার্কিটে তো শুধু ডিপেন্ডেন্ট সোর্সও থাকতে পারে, আবার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটাই থাকতে পারে, হ্যাঁ? তাহলে এটা আমরা ধরলাম যে এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্সও হতে পারে। এখন এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এইটা সাপোজ আমরা এখানে একটা প্যারামিটার দিলাম যে এটা আমাদের আই নট কারেন্ট, আর এই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে 2 আই নট, আমরা ধরে নিলাম। তাহলে এখন এই সোর্সের রেজিস্ট্যান্স আমরা জানি না, আমরা পিওর ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলে বলতে পারছিলাম যে ভোল্টেজ সোর্স হলে শর্ট সার্কিট আর কারেন্ট সোর্স হলে ওপেন সার্কিট। বাট ডিপেন্ডেন্ট সোর্স হলে এটা বলা যাবে না, যেহেতু রেজিস্ট্যান্স অজানা, তাই আমরা এই নিয়মে এটা করতে পারবো না। তাহলে এটা করতে হলে আমাদের কি বের করতে হবে? এটা ভিটিএইচ আমরা এই নিয়মে করতে পারবো,
আরএলটা রিমুভ করে তারপরে আমরা ওই বিভিন্ন ধরনের সার্কিট অ্যানালাইসিস, যেমন কেসিএল, কেভিএল, নোডাল বা যে কোনো একটা থিওরেম ইউজ করে আমরা ভিটিএস নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আরটিএস নির্ণয় করতে হয় ঝামেলাটা এখানে বাড়বে। তাহলে আরটিএস এর ক্ষেত্রে আমরা কি করব? ফাইন্ডিং আরটিএস, টু ফাইন্ড আরটিএস remove বা replace all other independent source. তাহলে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কি করব? রিমুভ করব, রিপ্লেস করব কি দ্বারা? উইথ দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমরা ফার্স্টে রিমুভ করব। এক নম্বরে এটা করব। দুই নম্বরে কি করব? অ্যাড এ ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স। আমরা এখানে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট যাইনি, তবে 1 ভোল্ট একটা সুবিধা যে 1 ভোল্ট or 1 ampere source at RL terminal। তার মানে RL টা তো আমরা রিমুভ করে দিব। RL রিমুভ করার পরে ওখানে একটা 1 ভোল্ট অথবা 1 অ্যাম্পিয়ার সোর্স লাগাবো। তার মানে বিষয়টা কিরকম হবে? সাপোজ আমাদের ওই উপরের সার্কিটটা যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে। আচ্ছা, এখন আমরা যে RL টা তুলে দিলাম, এখানে আমরা একটা 1 ভোল্ট অথবা 1 অ্যাম্পিয়ারের সোর্স লাগাবো। সাপোজ এটা বললাম 1 ভোল্ট, এটা R1, এটা R2, এটা R3, আর এটা হলো আমরা ধরেছিলাম 2I0, যেখানে I0 হচ্ছে এই কারেন্টটা, R1 এর মধ্যকার কারেন্ট হচ্ছে I0। আচ্ছা, তাহলে এখন 1 ভোল্ট ধরার পরে আমরা এই কারেন্টটা বের করবো, ঠিক আছে? এই কারেন্টটাকে আমরা I বলি, ঠিক আছে? এই কারেন্টটা বের করবো। তাহলে এখানে আমরা একটু 1 ভোল্ট সোর্স যেহেতু নিয়েছি, আমরা এখানে কেসিএল, এখানে যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি বা লুপ কারেন্ট মেথড দিয়ে করি, যাই করি না কেন, আমরা তো এই আই কারেন্টটা বের করতে পারবো। তাহলে আই কারেন্টটা বের হওয়ার পরে আমাদের এইটা তো হচ্ছে ভোল্টেজ আছে এখানে 1 ভোল্ট, কারেন্ট আছে আই, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কত হবে? আর তেইশ আমরা পাবো হলো ওই ভোল্টেজ বাই কারেন্ট, তাই না? তার মানে এখানে ভোল্টেজ কত? 1 ভোল্ট, আর কারেন্ট হচ্ছে আই আমরা ধরে নিয়েছি। তার মানে এই যে আইটা পাবো, এটাকে আমরা 1/I লিখলেই সেই আর তেইশ আমরা পাবো। তাহলে এই আইটা কোন আই হবে? এই যে 1 ভোল্ট সোর্স আমরা বা 1 অ্যাম্পিয়ার সোর্স নিলাম, আচ্ছা এখানে ভোল্টেজ সোর্স নিলে আমরা আই দিয়ে ভাগ করবো। যদি কারেন্ট সোর্স নিতাম তাহলে আমরা এখান থেকে কি বের করতাম? তখন ভোল্টেজ বের করতাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে এটা শেষ করি। তাহলে আমরা এখানে ভোল্টেজ সোর্স নিলাম 1 ভোল্টে, 1 ভোল্টেজ সোর্স নিয়ে আমরা এই 1 ভোল্ট কতটুকু কারেন্ট এই সার্কিটে দিচ্ছে সেটা আমরা বের করব। বের করে ওইটার ইনভার্স করলে আর টেস আমরা পাইলাম। তাহলে এটা গেল হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের একটা নিয়ম, যদি আমরা ভোল্টেজ সোর্স ইউজ করি লোড টার্মিনালে। আর যদি কারেন্ট সোর্স ইউজ করি তাহলে কি হবে? সাপোজ এখানে আমরা একটা কারেন্ট সোর্স ইউজ করবো, ডিপেন্ডেন্ট, আচ্ছা তাহলে এটা ডিপেন্ডেন্ট সোর্স, এটার মতো থাক, 2I0। এখন সাপোজ আমরা এখানে একটা কারেন্ট সোর্স নিলাম 1 অ্যাম্পিয়ারে, এটা একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, আর এখানে রেজিস্ট্যান্স আছে, এটা হলো R2, এটা R1, এটা R3, যাই হোক। আচ্ছা তাহলে এখন আমরা এই পয়েন্টের ভোল্টেজটা নির্ণয় করব, এটাই হবে সেই ভিটিএস, ঠিক আছে? আর সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু কতদিন আমরা দেখছি পাওয়ার বের করার সময়। যখন আমরা ওই যে সোর্স কতটুকু পাওয়ার অ্যাবজর্ব বা ডেলিভার করতেছে এটা বের করার সময় আমরা দেখছি এই ভোল্টেজ আমরা কিভাবে পাবো, সেইভাবে আমরা এই ভোল্টেজটা নির্ণয় করবো। এখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি যে এটা ভিটিএস নোড, এটা রেফারেন্স নোড, এখানে আমরা কেসিএল একটা অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে আমরা এই 1 অ্যাম্পিয়ার সোর্সের অ্যাক্রসের ভোল্টেজটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে ভোল্টেজ জানি আর কারেন্ট জানি, এই দুটাকে ভাগ করে দিলেই আমরা আর টিস পেয়ে যাবো।
তাহলে আরটিএস সমান এখানে কত হবে, ওই একই কথা, ভিটিএস বাই আই। ঠিক আছে, তাহলে ভিটিএস কত আমরা সেটা বের করবো, বের করার পরে এটা ভাগ করলে আমরা আরটিএস পেয়ে যাবো। তাহলে এইটা গেল হলো যদি আমরা কারেন্ট সোর্স নেই তাহলে কিভাবে করব, আর যদি ভোল্টেজ সোর্স নেই তাহলে কিভাবে করব। তবে সব সময় একটা পদ্ধতি মানে ব্যবহার করা বেটার। আমি সবসময় ভোল্টেজ সোর্সটাই নিয়ে কাজ করি, তোরা চাইলে এটাই করতে পারি, সেখানে আমার কাছে সহজ মনে হয়, কারণ এই কারেন্ট সোর্স নিলে আবার এর একটা ভোল্টেজ বের করা একটু ঝামেলা, কিন্তু কারেন্ট বের করা আবার একটু ইজি হয়। তাই আমরা এটা ফলো করার ট্রাই করব। আচ্ছা, তাহলে এখন আমরা থেভনিন আরটিএইচ আর ভিটিএইচ তো বের করলাম, এখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে, তাহলে ফাইনালি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাবো হচ্ছে এরকম, এটা হবে আমাদের ভিটিএইচ, এখানে থাকবে হলো আরটিএইচ। আচ্ছা, আর এর অ্যাক্রস এখানে থাকবে হলো আরএল, মানে আরএলটা আমরা যে খুলে নিয়েছিলাম ওটা আবার এখানে রিপ্লেস করে দিলাম আরএল। তাহলে এখন আই সমান কত আসবে, আই সমান হচ্ছে ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। ঠিক আছে, ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। আচ্ছা, তাহলে এটা গেল আই। এখন এই থেভনিন থিওরেম থেকে আমরা আরেকটা থিওরেম প্রমাণ করতে পারি, সেটা হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আবার কি বলে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম হচ্ছে কোনো একটা সার্কিটের একটা রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করবে, বা ওই রেজিস্টারটা বা ওই লোডটা ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট করবে যদি ওই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু ওই সার্কিটের থেভনিন রেজিস্ট্যান্সের সমান হয়, তাই তো? আর এল যদি আরটিএইচ এর সমান হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার পাবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি, এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পি, যদি ওর অ্যাক্রসের পাওয়ারকে পি এল বলি, তাহলে এই পি এলটা ম্যাক্সিমাম হবে কখন, যখন ম্যাক্সিমাম হবে যদি কি হয়, আর এল সমান আর টি এইচ হয়, তাই তো? আর এল সমান আর টি এইচ হলে ওই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করবে, আর সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে, তাহলে যেহেতু এখানে আর এল আর আর টি এইচ সমান হয়ে যাচ্ছে, তাহলে আর এল আর আর টি যেহেতু সমান, দুইটার মধ্যে যে কারেন্টও একই ফ্লো করবে আই, তাহলে এই আর টি এইচ এর পাওয়ারও যা হবে আর এল এর অ্যাক্রসের পাওয়ারও তাই হবে। তাহলে এরা দুইজনই কি অর্ধেক অর্ধেক পাওয়ার, পুরো সার্কিটের যে পাওয়ার তার অর্ধেক অর্ধেক পাওয়ার এরা দুজন নিবে, পি বাই টু পি বাই টু। এখন সেই পাওয়ারটা আমরা কিভাবে পাবো, তাহলে পি এল ম্যাক্স সমান আমরা কি লিখতে পারি, আই এল স্কোয়ার ইন্টু আর টি এইচ, অথবা এটাও লেখা যায় পি এল ম্যাক্স সমান আই এল স্কোয়ার আর এল, যেটা দুটাই হবে। এখন আই বা আইএল এটাই হলো কথা, আইএল আর এটা একই হবে, এটাকে আমরা আইএল বলতে পারি। তাহলে আইএল সমান কত, ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আর এল। তাহলে আমরা এখানে একটু বসাই দিই, তাহলে আইএল সমান যদি আমরা ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আর এল এটা বসাই ইন্টু আর এল, তাহলে কি হবে, এখানে এই আরটিএইচ সমান আর এল, তার মানে আমরা এখানে এই দুইটা এক লিখতে পারি, ধরলাম যে এটা আমরা আর এল লিখে দিলাম, তাহলে কত হলো, এটা টু আর এল, তাই না? তাহলে পরের লাইন আসবে হলো এরকম যে ভিটিএইচ স্কোয়ার বাই টু আর এল স্কোয়ার ইন্টু আর এল, এখানে আরটিএইচও বসানো যায়, কোনো সমস্যা নেই, একটা দিলেই হলো। আচ্ছা, তাহলে এটা আমরা কত লিখতে পারি ফাইনালি, এখানে আর এল স্কোয়ার হয়ে যাবে, তাহলে আর এল আর একটা আর এল কেটে যাবে, এখানে শুধু আর এল থাকবে, তার মানে ভিটি স্কোয়ার ভিটিএইচ স্কোয়ার বাই ফোর আর এল, অথবা যেহেতু আর এল আর আরটিএইচ সমান ভিটিএইচ স্কোয়ার বাই ফোর আর টিএইচ, এটাই হবে আমাদের হচ্ছে পিএল ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম ট্রান্সফারেবল পাওয়ার।
তাহলে আইএল যদি আই নিয়ে আমরা করি তাহলে আমরা একবারে এটা লিখবো, সার্কিটের কারেন্ট নিয়ে কাজ করবে। আর যদি ভোল্টেজের সূত্র থেভেনিন সূত্র দিয়ে বসাতে তাহলে এটা লিখবো বা এটা লিখবো, আর এল লিখলেও হবে, আর টি এস লিখলেও হবে। আচ্ছা, তাহলে এইটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে এই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটকে আবার হচ্ছে বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম দিয়েও কোশ্চিনে আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম কিরকম থাকতে পারে? ব্লক ডায়াগ্রাম হতে পারে এরকম, যে এটা একটা সার্কিট, এই ব্লক ডায়াগ্রাম। তাহলে এটা হলো সেই আর এল। হ্যাঁ, এখন যদি থেভেনিন থিওরেম উল্লেখ করে দেয় তাহলে আমরা ধরে নিব এই ব্লকের মধ্যে কি আছে। সাপোজ এটা এটা বলে দিল যে এখানে যে প্যারামিটার গুলো আছে, একটা আছে হলো ভিটিএইচ আর একটা আছে হলো আরটিএইচ। তার মানে আমরা ধরে নিব কি, যে আমাদের এই সার্কিটটা এই ব্লকের মধ্যে আসলে কিরকম আছে, এই ব্লকটা এরকম এইভাবে আছে ভিটিএইচ, আর এইভাবে আছে হলো আরটিএইচ, পরে এটা আছে হলো আরএল। তাহলে আরএল এর অ্যাক্রসের ভোল্টেজটাকে সাধারণত ভিএলও বলা হয়। এইরকম ম্যাথ আমরা করবো সামনে, সমস্যা নেই। তাহলে যদি এরকম ব্লক ডায়াগ্রাম দিয়ে দেয় বা একটা ব্লক দিয়ে দেয় তাহলে আমরা ধরে নেব সেই ব্লকটা সিম্পলিফাইড সার্কিট ডায়াগ্রাম হলো এরকম। আমরা এটাকে ইকুইভ্যালেন্ট ধরে নিয়ে ম্যাথ করবো। আচ্ছা, তাহলে থেভেনিনস থিওরেম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা দেখলাম। আরেকটা আছে হলো নর্টনস থিওরেম। আচ্ছা, নর্টনস আমরা পরে দেখি, আমরা আগে এই দুইটার ম্যাথগুলো একটু দেখি। Okay. আচ্ছা, প্রথম ম্যাথটা কি বলছে, যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট shown in figure এত to the left of the terminals। আচ্ছা, এই মাঝখানে একটা লাইন উঠে দিই, টার্মিনালস আর এল হবে এখানে। হ্যাঁ, তাহলে টু দ্য লেফট অফ দ্য টার্মিনালস আর এল, দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আর এল। যদি আর এল 6 ওহম হয়, 16 ওহম হয় আর 36 কিলো ওহম হয়, তাহলে আমরা এখানে আর এল কে ফিক্সড রাখি, আর এল চেঞ্জ করবো না, আর এল পরে চেঞ্জ করবো। তাহলে এখানে আমাদের আগে কি দরকার, আগে হচ্ছে আমাদের ভিটিএইচ আর আরটিএইচ দরকার। তাহলে আগে আমরা এখানে লিখি ফাইন্ডিং ভিটিএইচ। তাহলে এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, ঠিক আছে? তাহলে আমাদের আচ্ছা ভিটিএইচ এর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্স থাকুক বা না থাকুক নিয়ম একই। তাহলে আমরা দেখুন, আমরা যদি এই আর এলটাকে রিমুভ করে দিই, এই আর এলটাকে যদি রিমুভ করে দিই তাহলে আমাদের এই সার্কিটটা কিরকম দেখতে হবে। ধরে নিলাম যে আর এলটা এখানে নাই, তাহলে কিরকম হবে আমরা সেটা একটু আঁকাই। তাহলে এখানে হচ্ছে আমাদের আছে একটা হলো ভোল্টেজ সোর্স, তাহলে এই জায়গায় ভোল্টেজটা আমরা পাবো হলো ভিটিএইচ, তাই না? এটা আছে হলো 1, এটা আছে 4, এটা আছে 12, এটা হলো 2 অ্যাম্পিয়ার, আর এখানে যে ভোল্টেজটা আছে এটা হলো 32 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন এই 1 ওহমের মধ্য দিয়ে কি কোনো কারেন্ট পাস করবে এই সার্কিটে? এই 1 ওহমের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট পাস করবে না। যদি না করে তাহলে কি হবে, এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিটিএইচ হয়, এই পয়েন্ট বা এই পয়েন্ট এই টোটাল এই ভোল্টেজটা কি ভিটিএইচই হবে। অর্থাৎ এই 12 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ বা এই 2 অ্যাম্পিয়ার সোর্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হবে ভিটিএইচ, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি ভিটিএইচ নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে তো আমরা ভিটিএইচ পেয়ে যাবো, কারণ বাকি সব প্যারামিটার আমাদের জানা আছে, শুধু ভিটিএইচটা আনলাম। তাহলে ইউজিং কেসিএল, বা এটাকে নোডাল অ্যানালিসিসে লেখা যায়, ইউজিং কেসিএল অ্যাট ভিটিএইচ নোড, তাহলে আমরা কত পাবো, এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, ধরলাম যে এই কারেন্টটা ঢুকতেছে, এদিকে এই একটা কারেন্ট
আর 2 অ্যাম্পিয়ার ঢুকছে, আমি সবই এন্টার করছে এরকম নেই, বা সব বাইরের দিকে গেছে এটা নিলেও হতো। তাহলে এটা আমরা লিখতে পারলো 32 মাইনাস ভিটিএইচ বাই হলো 4 প্লাস, তাহলে এটা আমরা এই কেসিএল অ্যাপ্লাই করার সময় অবশ্যই একটা রেফারেন্স নোট দিয়ে নিব। হ্যাঁ, তাহলে এই গ্রাউন্ডটা আমাদের রেফারেন্স নোট, তাহলে গ্রাউন্ড মানে 0 ভোল্ট। আচ্ছা, তাহলে এই 0 মাইনাস ভিটিএইচ বাই 12 হবে এটা, প্লাস এই কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার সমান 0। তাহলে এখানে আমরা ফাইন ভিটিএইচ কত পাবো, ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাবো ভিটিএইচ কত। একবারেই লিখি, তাহলে এটা কত, 32 মাইনাস এক্স বাই হলো 4 প্লাস হলো মাইনাস এক্স বাই হলো 12 প্লাস 2। এটা কত, 32 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস মাইনাস 6 বাই 12 প্লাস 2 ইকুয়ালস টু 0 উইথ সাইড, ধরলাম এটা 10 30। তাহলে ভিটিএস কত আসছে, 30 ভোল্ট। তাহলে এখন ভিটিএস আমরা পাইলাম, এবার আমাদের দরকার হলো আরটিএস। আমরা এবার এখানে লিখবো ফাইন্ডিং আরটিএস, আরটিএস এটা করে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি সব সোর্স গুলো যদি রিমুভ করে দিই, এটাকে হচ্ছে ওপেন করে দিব, তাই না, এটা হচ্ছে ওপেন হয়ে যাবে, আর এটা হয়ে যাবে শর্ট। আর এখানে তো ভিটিএইচ থাকবে না, এখানে আমরা কি লিখবো, তাহলে এখন এটা হয়ে যাবে হলো আরটিএস। তাহলে এখানে আমরা এই এ থেকে বি যদি আমরা ধরি, এদিক থেকে হিসাব করলে আমরা রেজিস্ট্যান্স কত পাচ্ছি, এই 4 আর 12 আছে হলো প্যারালালে, তার সাথে 1 আছে সিরিজে, তাই না। তাহলে আরটিএস সমান 4 প্যারালাল 12 প্লাস 1, তাহলে 4 আর 12 কত হবে, 4 বরং 48 বা 16, 3 48 বা 16, 3 আর এটা 4। তাহলে এখানে আমরা টোটাল বলছি 4 ওহম আরটিএস পাইলাম, 30 ভোল্ট হচ্ছে ভিটিএস পাইলাম। তাহলে এখন আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে আঁকতে পারি, এখানে আমি আঁকলাম। তাহলে এটা হলো আমাদের সেই ভিটিএইচ। আচ্ছা, ভিটিএইচ মানে আমি এখানে একবারে 4 বসাই দিই, ভ্যালু বসাই দিই। তাহলে এটা ছিল আমাদের প্লাস মাইনাস দিয়ে 30 ভোল্ট, আর আরটিএইচ পাইছি আমরা 4 ওহম, 4 না 3, আচ্ছা। আর আরএল কত ছিল, এটা হলো আরএল, তাহলে এটা হলো 4, এটা আরএল, এটা 30। তাহলে এখন আমাদের এই কারেন্ট, এটা কারেন্ট বেরোবে, এটাকে আমরা আইএলও বলতে পারি বা আইও বলতে পারি। তাহলে এখন এখানে আমাদের কারেন্ট বের করতে বলছে যখন আরএল এর মান 6, যখন 16 আর যখন 36। তাহলে তিনটা কারেন্ট আমরা বের করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা বের করি, এক when RL সমান 6 ওহম, তাহলে আইএল সমান কত, আইএল সমান হচ্ছে ভিটিএইচ মানে 30 বা আরপিএইচ মানে হলো 4 প্লাস আরএল মানে হলো 6, তার মানে 10, তার মানে 3 অ্যাম্পিয়ার। 2 নম্বর যদি আমরা বলি যে আরএল সমান, আরটা কত আছে, 16, 16 ওহম, তাহলে আইএল সমান কত, 30
ডিভাইডেড বাই 4 প্লাস 16 মানে 20 বাই 30 1.5 অ্যাম্পিয়ার। আর বাকিটা আর লিখলাম না, ওটা 36 সালে কত হবে এটা একটু দেখে নিই। তাহলে এটা কি বোঝা গেল যে ভিটিএইচ আর আরটিএইচ আমরা কিভাবে করবো? জি ভাই। পরীক্ষায় যদি আবার বলে যে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখাও, তখন কিন্তু অবশ্যই এটা দেখাই দিতে হবে। হুম? যদি দেখাইতে না বলে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি দেখাইতে বলে তাহলে অবশ্যই দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা থেভনিন্সের একটা ম্যাথ দেখলাম। এবার এটা দেখি, এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। আচ্ছা, তাহলে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা দেখলাম যে ভিটিএইচ এর কোনো ঝামেলা নাই, ঝামেলা হলো আরটিএইচ। তাহলে আমরা ভিটিএইচ টা বের করি, ফাইন্ডিং ভিটিএইচ। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ যদি ভিটিএইচ হয়, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এদিক থেকে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা ভিটিএইচ হবে কেন? অ্যাকচুয়ালি এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ এখানে একই কথা। আচ্ছা, তাহলে আমরা এখন এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি আর এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে তো হয়ে যায়, তাই না? এখন এখানে হচ্ছে না, অন্য কোনোটা ইউজ করা যাবে না। এখানে দুইটা জিনিস ব্যবহার করা যাবে, হয় আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি অথবা নোডাল, নোডাল দিয়েই করবো। তাহলে এই নোডটাকে আমরা ভিটিএইচ বলতেছি, আর এই নোডটাকে সাপোজ আমরা বললাম হলো ভি1, ঠিক আছে? তাহলে একটা হলো ভি1, একটা ভিটিএইচ। তাহলে ইউজিং কেসিএল, আচ্ছা এইটা যদি হয়, আবার উপরে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ডিপেন্ডেন্ট সোর্স একটা ভোল্টেজ সোর্স, তাই না? তাহলে ভোল্টেজ সোর্স যদি হয়, আমরা যদি এই রেফারেন্সে যেটা হিসাব করি, তাহলে এই আমরা জানি কি দুইটা নোডের মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, সেই দুইটা নোডকে বলা হয় সুপার নোড, তাই না? তাহলে এটাকে আমরা একটা সুপার নোড বলতে পারি। সেই সুপার নোডের ইকুয়েশনে যদি আমরা ইয়ে করি, ইসিএল করে অ্যাপ্লাই করি, যেহেতু সুপার নোড আছে আগে আমরা ওটা লিখি। তাহলে এখানে আমরা একটা পেলাম হলো ভিটিএইচ মাইনাস ভি1 সমান 2vx, তাই না? ভিটিএইচ মাইনাস ভি1 সমান 2vx, যেহেতু এই পাশে প্লাস আছে তো এভাবেই ধরলাম। এখন এই ভিএক্স আর ভি1 তো একই কথা না? ভিএক্স হলো এই 4 ওহমের অ্যাক্রসে, এই ভি1 তো তাই আছে, তার মানে ভিএক্স ইকুয়ালস টু ভি1 আমরা বলতে পারি। তাহলে এখানে যদি ভিএক্স এর জায়গায় ভি1 বসাই দিই তাহলে কি আসে, এখানে ভি1 বসালাম, তাহলে ভিটিএইচ মাইনাস ভি1 সমান 2v1। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি কি যে ভিটিএইচ সমান 3v1, এই একটা গেল। এবার আবার লিখবো আমরা ইউজিং কেসিএল at ভিটিএইচ নোড, ও সরি ভিটিএইচ নোড, সরি সুপার নোড, ওইটাকে তোমরা সুপার নোড ধরে নিয়েছি, সুপার নোড। তাহলে সুপার নোড হয়ে গেলে এটা কিরকম হয়ে যাবে? সুপার নোড হয়ে গেলে তখন এই টোটালটা মিলে একটা নোড হবে না? এই টোটালটা মিলে একটা নোড হবে। আচ্ছা, এক মিনিট, এখানে 2 ওহম আছে, এটাকে যদি আচ্ছা সমস্যা নেই, 2 ওহম এখানে থাক। তাহলে এখন এই সুপার নোডে যদি আমরা ইকুয়েশন কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কোথায় হবে? এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, ধরলাম যে এই ভিএক্স এর এদিকে একটা কারেন্ট যাচ্ছে,
আবার এদিক দিয়ে একটা কারেন্ট হচ্ছে ভিটিএইচ এ, ঠিক আছে? আর এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না 2 ওহমের মধ্যে দিয়ে। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা লিখে ফেলি। প্রথমটা হবে কত, V1 এর ক্ষেত্রে হচ্ছে 5। সাব্বির ভাই, হ্যাঁ, সুপার নোডের ক্ষেত্রে কি ওই 2 ওহম রেজিস্টর সহ হবে? বুঝি নাই। সুপার নোড যখন বিবেচনা করবো তখন 2 ওহম রেজিস্টর বাদ যাবে না? এটা না না, ওই যে ভিতরেরটা সুপার নোড এটা বাদ, হ্যাঁ এটা বাদ, বাদ এটা যাবে। বাদ যাবে। হ্যাঁ, এটা তো এইটা তো একটা নোট হয়ে যাচ্ছে না। আর হ্যাঁ, ওটা বাদ দেওয়া যায়, কারণ হচ্ছে লেটস সুপার এটা তাহলে কত হবে, 5 প্লাস এদিক থেকে ঢুকতেছে কত, 0 মাইনাস V1/4। তখন আমরা একবারে লিখতে পারি -V1/4 প্লাস এখানে লেখা যায় হলো কত, মাইনাস VTH/6, মাইনাস VTH/6, আর এদিকে নাই সমান 0। তাহলে V1 সমান VTH সমান 3V1 আমরা পাইছি। তাহলে এখান থেকে VTH মধ্যে 3V1 আমরা বসাই, তাহলে কত আসবে, 5 মাইনাস V1/4 মাইনাস 3V1/6 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো হলো V1 সমান কত পাবো দেখে নিই। আচ্ছা, এটা ছিল 5 মাইনাস x/4 মাইনাস 3x, সহজেই করা যাবে এটা, 6 সমান 0। 6.67, তাহলে V1 আমরা পেলাম 6.67 ভোল্ট। তাহলে VTH কত আসবে, VTH সমান 3V1 সমান 3 ইন্টু 6.67, তার মানে এটা 20 ভোল্ট মতো আসবে, তাই না? 3 ইন্টু 6.67, বেশি তো হওয়ার কথা, হ্যাঁ এটা ছিল 20 ভোল্ট। আচ্ছা, ঠিক আছে। ঠিকই আছে, ভিটিএস আছে 20 ভোল্ট। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে সুপার নোডের মাঝখানে এরকম যদি কোনো একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আমরা ইগনোর করবো, হ্যাঁ, সুপার নোড ক্যালকুলেশন করার কথা। কারণ সুপার নোড যখন ধরতেছি তখন এইটাতে একটা নোড হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই কারণে এটা আমরা ইগনোর করলাম। আবার এটা যদি কেসিএল দিয়ে করা যাবে তাহলে আর ওরকম আসছে না, কেসিএল দিয়ে করলে তখন আবার এই রেজিস্ট্যান্সও ধরা লাগবে। তাহলে আমরা ভিটিএস পেলাম 20 ভোল্ট। তাহলে এখন এখানে যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে আমরা নর্মালি আরটিএস নির্ণয় করতে পারবো না। তাহলে আরটিএস আমাদের কিভাবে নির্ণয় করতে হবে, আরটিএস নির্ণয় করতে হলে, আচ্ছা এটা মুছে দিলাম, হ্যাঁ, আচ্ছা তাহলে আরটিএস কত হবে, এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমরা ওপেন করে দেবো, তাই না, এটা মনে করো নাই, আর এইটাকে হচ্ছে এখানে আমরা একটা 1 ভোল্টের সোর্স লাগাই নেবো, এটা 1 ভোল্ট। তাহলে এখন আমাদের এই কারেন্টটা বের করতে হবে, এটাকে আমরা আই কারেন্ট বলি। আচ্ছা, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হলো 1 ভোল্ট, আর আমাদের এই কারেন্টটা দরকার আই। তাহলে এখানে এবারে 5 অ্যাম্পিয়ার সোর্সটা নাই, তাহলে এখন আবার এখানে আমাদের দুইটা নোড না, এই একটা, এই একটা, তাহলে এখানে আমরা দুইটা কাজ করতে পারি, আমরা ওই নোডাল অ্যানালাইসিসও বসাইতে পারি, অথবা আরেকটা কি করতে পারি, আরেকটা মেশ দিয়ে করা যায় না, এদিকে আমরা একটা এই কারেন্ট ফেললাম, এদিকে একটা লুপ কারেন্ট ফেললাম,
এদিকে একটা লুপ কারেন্ট হলো, এই তিনটা লুপ কারেন্ট দিয়েও করা যায়। তবে আমরা হচ্ছে যেহেতু নোড এখানে একটু কাজ করে রাখছি, আমরা নোড দিয়েই করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আমরা এটাকে ভিএক্স, এখানে ভিএক্স যেহেতু আছে এটাকে আমরা ভিএক্স বলি। হুম, এটা ছিল ভিএক্স, এই সোর্সটা হলো 2 ভিএক্স, আর এই এটাকে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভিএক্স বলে এটাকে ভি বললাম। তাহলে এখন আমরা আবার দেখি, তাহলে ইউজিং KCL at সুপার নোড। আচ্ছা, এখন এটা তো একটা সুপার নোডই হচ্ছে না, এটা আবার একটা সুপার নোড হয়ে যাচ্ছে। তাহলে এইটা তো আমরা কাজে লাগাইতে পারছি না, এই কারণে আমি এটা নিলাম। আচ্ছা, তাহলে এটা এরকমই থাক, আমরা ভিটিএইচ সমান ওইটাই বসাই, এটাকে ভি1ই বলি, তাহলে আমরা এটা কাজে লাগাতে পারবো, তাহলে আমাদের আবার বের করা লাগবে। এটাকে আমরা ভি1 বলি, এটা হলো ভিটিএইচ। তাহলে ভিটিএইচ সমান 3v1, এটা আমাদের আছে। এখন আমরা এই বাকি নোডগুলোতে দেখি কি হয়। যেখানে আমরা এদিক থেকে একটা কারেন্ট যাবে, ধরলাম যে এটা রেফারেন্স নোড, সবই আমরা ইনকামিং ধরি, নোডের দিকে যাচ্ছে, এটা একটা এটা একটা। তাহলে এটা হবে কত, 0 - v1 বাই হলো 4, তাই না? তাহলে 0 - v1/4 প্লাস এটা কত আসবে, 0 - vth/6, 0 - vth/6। আর এই যে এদিক থেকে আই কারেন্ট, এটা কত হবে, এটা হবে 1 - vth বাই হলো, এর ভিতরে রেজিস্ট্যান্সটা কত, এটা 2 না, হ্যাঁ এটা 2, প্লাস 1 - vth বাই হলো 2। আচ্ছা, এটা vth উঠে গেছে, সমান 0। তাহলে এখন vth সমান 3v1, আবার আমরা এখানে বসাই দিই, তাহলে কত পাবো, সাব্বির ভাই, হ্যাঁ তখন তো ওইখানে ওই যে 2 হোম রেজিস্টার বাদ করে গেল না, ওই যে সুপার নোডের মতো যে একটা ফর্ম ছিল, এখানে 2 হোম তো আর ব্যবহার করলেন না। এখানেও আমরা 2 ওহম ব্যবহার করবো না, কারণ এখানে সুপার নোড তো আছেই। এটা কি চেঞ্জ হয়েছে, এটা তো চেঞ্জ হয় না, এখানেও তো আমরা এটা ব্যবহার করি নাই। আমরা এখানে এই 4 ওহম ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, আর এই যে এই 2টা ব্যবহার করছি। আর আগের বার এই 2 ব্যবহার করে নাই, কারণ এই পথটা ওপেন ছিল, এখানে কিছু ছিল না, কিন্তু এবার তো আর এখন হুম হুম। এটা ওপেন না। আচ্ছা, ও, তাহলে তার এখন মানে এটা এখন কত, ভাই ওই সুপার নোড অন করে আছে বিধায় আমরা ওই 2 হোম রোডকে মানে শর্ট হ্যাঁ সার্কিটের হ্যাঁ মতো হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু সুপার নোড ফর্ম করে আছে, তো এটাকে আমরা বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা হচ্ছে ভিটিএস সমান 3v1 বসাবো। তাহলে বসাইলে কত আসে, -v1/4 মাইনাস ভিটিএস সমান 3v1, তাহলে 3v1/6 প্লাস 1 - 3v1/2 সমান 0। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে করলে একবারে এখানে ভি1 এর মান পেয়ে যাবো, আমরা করি। আচ্ছা, তো এটা কত আসবে, -x/4 মাইনাস 3x/4 6 প্লাস এটা হলো কত, 1 - 3x বাই হলো 2 ইকুয়ালস টু 0। পয়েন্ট 2 আসলো, তাহলে ভি1 আসলে কত, 0.22 ভোল্ট। তাহলে এই ভিটিএস কত আসবে, 3v1, তার মানে এটা আসলে 0.66 ভোল্ট।
তাহলে আমরা ভিটিএইচ পাইলাম 0.66 ভোল্ট। তাহলে এখন এই আই কারেন্ট আমরা কত লিখতে পারি, 1 মাইনাস ভিটিএইচ বাই 2, তাই না? এই যে এই কারেন্টটাই তো হলো আমাদের ওই আই কারেন্ট। তাহলে আমরা এবার এখানে লিখি অতএব আই সমান 1 মাইনাস ভিটিএইচ বাই 2, তার মানে 1 মাইনাস 0.66 বাই 2। তাহলে এটা কত আসলো, 1 মাইনাস 0.66 বাই 2, 0.17 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের আরটিএস আমরা কত লিখতে পারি, 1 বাই আই, তার মানে 1 বাই 0.17, এটা 6 পয়েন্ট সামথিং আসে, আমরা একবারে 6 লিখে দিলাম না। যদি 1 বাই 0.17 করি 5.88 আসলো। তো আমরা তো ওখানে পুরোটা নিই নাই, আমাদের এই যে এখানে 0.2222 অনেকখানি ছিল, হ্যাঁ, এটা যদি সব ঠিক মতো নিলে পারে ওই একই আসতো। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা 6 ওহম বসাইলাম। তাহলে আমরা ভিটিএইচ পাইলাম কত, ভিটিএইচ পাইছি 20 ভোল্ট, আর টিএইচ হচ্ছে 6 ওহম। এবার আমাদের কোশ্চেনে কি বলছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমরা জাস্ট এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই দিই। হ্যাঁ, এবং একটা ওই যে মানে ওই যে V1 আর VT এর যে নির্ণয় করেন, সেক্ষেত্রে ভাই V1 টা কিভাবে নির্ণয় করেন ভাই? যেটা লিখলেন 0.22। তো এটা এই যে এই ইকুয়েশন সলভ করলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, যে ইউজিং কেসিএল এট সুপার নোড, মানে হ্যাঁ V1 আর হ্যাঁ হ্যাঁ, VT এর বের করলাম না ভাই, ভিটি এটা তো সেটাকে আগে বের করা ছিল আমাদের, ভিটিএস সমান 3v1, এটা আগেরটাই কাজে লাগালাম, এই জন্য আমি তো এটা সেম রাখলাম। বুঝা গেছে? এখানে কিন্তু 5টা আমরা বাদ দিয়েছি যেহেতু এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার। ভাই এইখানে যে V1 টা নির্ণয় করলেন না 0.22 ভোল্ট, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে? এটা যে এই কোশ্চেনটা সলভ করলাম, এই যে এই কোশ্চেনটা সলভ করলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে এখানে থেভেনিন ওই ভিটিএস কে আপনি হচ্ছে V1 এ কনভার্ট করে নিছেন, তারপর হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এই যে ভিটিএস এর ঠিক আছে জায়গায় 3v1 বসাই দিছি, ভিটিএস আচ্ছা এর আচ্ছা, জায়গায় ঠিক আছে 3v1 বসাই দিছি, v1 পাইছি, ভিটিএস পেলাম। তাহলে এখন হচ্ছে ফাইনালি বলতেছি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা রাখতে হবে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কত হবে, এই যে এখানে একটা ভিটিএস থাকবে, তাহলে ভিটিএস কত, 30 ভোল্ট, আর এখানে থাকবে হলো আরটিএস। এটা হলো আরটিএস কত পেয়েছি আমরা, 6 ওহম। আর এখানে কিন্তু এই লোড রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু দেওয়া নাই, এ আর বি টার্মিনাল ওপেন, আমরা এইটাকে এ টার্মিনাল, এটাকে বি টার্মিনাল বসাই দিব, এটা অ্যান্সার। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা কিভাবে কি করব, এই ম্যাথ নিয়ে আর কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এখানে আমরা 2 ওহম কেন বাদ দিলাম, এটা কি ক্লিয়ার? যখন আমরা সুপার নোড বা, এটা কিন্তু ওই 9-10 এর কনসেপ্টই বলা যায় যে একই পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু ভি1 আর ভিটিএইচ সুপার নোড হয়ে গেছে, এটা একই পয়েন্ট হয়ে গেছে, তাই আমরা এটা বাদ দিয়েছি। আচ্ছা, এটা বইতে হচ্ছে কেসিএল দিয়ে করা আছে, মানে লুপ মেশ অ্যানালিসিস দিয়ে করা আছে। ওই ওই বইয়ের মতো করে করলে কিন্তু আবার এটা বাদ যাবে না, তবে বইয়ের মতো করে করলে অনেক বড় হয়ে যাবে। এখানে আমরা সহজেই করলাম, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন সাব্বির ভাই, একটু কম আছে। হ্যাঁ, সাব্বির ভাই, কেসিএল অ্যাপ্লাই করলে ওই যে সুপার নোডের ওখানে যে ভোল্টেজটা ওই ওই ভ্যালু কিভাবে বসাবো? সুপার নোটের এই যে দুইটা ভোল্টেজের ডিফারেন্স, এই যে আমরা বসাইছি না, ভিটিএইচ মাইনাস ভি1, এই আমার ভিএক্স তো আর ভি1 তো কেসিএল এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কেসিএল লোডই 1012 করি, আমরা যদি কেসিএল 1012 করি, এই ভোল্টেজ কি চেঞ্জ হবে? এই সার্কিট তো একই আছে, সার্কিট যদি একই থাকে তাহলে এই নোডের জায়গাতে কোনো চেঞ্জই হবে না, এটা আগেও যা ছিল পরেও তাই থাকবে, এইটুকু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটুকু, চেঞ্জ হবে হচ্ছে ভি1 আর ভিটিএইচ এর মান, কিন্তু জায়গাটা একই থাকবে। এদের মান কেন চেঞ্জ হবে, কারণ এই দেখুন সোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 6 অ্যাম্পিয়ার, এখন আসছে 1 ভোল্ট, তাই এদের মান চেঞ্জ হবে কিন্তু এদের জায়গা তো চেঞ্জ হবে না, এটা যেরকম ছিল সেরকমই থাকবে। সার্কিটের ম্যাথ করার সময় একটু মাথা এরকম খোলা রেখে কিন্তু ম্যাথ করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয় উল্টাপাল্টা হয়ে গেলে।
তাই আমরা আমি ওই জন্য একই নিয়মে করার চেষ্টা করতেছি, সব কেসিএল দিয়েই করার ট্রাই করবো। হ্যাঁ, আমরা সব নোডাল অ্যানালাইসিস দিয়েই করবো। তাহলে এখন কি এটা ক্লিয়ার? আর জি লাস্টে ভাই। ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে বললে আমরা এইভাবে জাস্ট আঁকাই দিব, কাজ শেষ। আচ্ছা, এবার এটাতে বলি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইন দ্য সার্কিট, এত ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে, তাহলে আরএল মানেই তো আরটিএস, আরটিএস বের করলে আমরা আরএল এর ভ্যালু পেয়ে যাবো, তাই না, ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা আরটিএসটা বের করি, তাহলে আমাদের কাজ শেষ। উপরে আবার ম্যাক্সিমাম পাওয়ার চাইছে, অর্থাৎ তাহলে ভিটিএসও লাগবে। তাহলে এই দিক থেকে আমরা আরটিএস বের করবো। আচ্ছা, আরটিএস যদি বের করতে হয়, আমাদের এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, ঠিক আছে, সবই ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে আমরা এখানে এই 12 ওহমকে, এই 12 ভোল্টকে শর্ট করে দেবো, তাই না, এটা হলো শর্ট সার্কিট, এটা হয়ে যাবে ওপেন সার্কিট। ঠিক আছে, এটা নাই, তাহলে এটা শর্ট, এটা ওপেন। আচ্ছা, সার্কিট আমি আর একবার আঁকালাম না, এখান থেকে তো বোঝা যাচ্ছে নাকি। আচ্ছা, এইটা যদি ওপেন হয় তাহলে, আচ্ছা একটু আঁকায়, মানে কনফিউশন থাকবে। আর কি, তাহলে কি হবে যে আমরা যদি এখানে এ পয়েন্ট থেকে এদিকে আসি, এই পথে কি এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, পরে আবার এখানে এসে বি পয়েন্টে মিলতে হলো, এরকম হবে সার্কিটটা, তাই না, এরকম হবে না। তাহলে এখন আমরা আরটিএস লিখে ফেলি, কত হবে, তাহলে আরটিএস সমান এখানে 2 আর 3 সিরিজে, 6 আর 12 প্যারালালে, তাহলে 2 প্লাস 3 প্লাস 6 প্যারালাল হচ্ছে 12। আচ্ছা, তাহলে 2 আর 3 5, আর 6 আর 12 প্যারালাল করলে কত আসে, 6 আর 72 বা 18 4, তাহলে এটা আসে হলো কত, 2 আর 3 5 আর 4 9, তাহলে 8 আমরা পেলাম 9 ওহম। তাহলে এটাই তো হবে আরএল। এই আরটিএসটাই হবে হলো আরএল। তার মানে এই আরএল এর ভ্যালু যদি 9 ওহম হয়, তাহলে কি হবে, এই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে এখন আমাদের সেই পাওয়ারটা চাইছে, তাহলে আমাদের অবশ্যই আইএল অথবা ভিটিএইচ যে কোনো একটা বের করতে হবে। তাহলে এখন আমরা লিখি ফাইন্ডিং ভিটিএইচ। আচ্ছা, আচ্ছা, এবার এটা এগুলো মুছে দিলাম। এখন তো আর আমাদের কিছু ওপেন শর্ট করা লাগবে না, আমাদের এখন মূল সার্কিট নিয়েই কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে ওই সেম না, যে এ আর বি টার্মিনালের বাম পাশে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা যদি যখন ওপেন থাকবে, আরএল এখানে যদি নাই, এটা যখন ওপেন থাকবে, তখন এই পয়েন্টের ভোল্টেজটা তো ভিটিএইচ হবে, কারণ তখন এই পয়েন্টের ভোল্টেজ ভিটিএইচ, এটা ভিটিএইচ, কারণ 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে আমরা ধরে নিতে পারি এটা নাই, তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা ভিটিএইচ হবে। ঠিক আছে, তার মানে এই 2 অ্যাম্পিয়ারের অ্যাক্রসের ভোল্টেজটা ভিটিএইচ, আমরা এখানে এটা গ্রাউন্ড করে দিই। তাহলে ইউজিং কেসিএল, আচ্ছা এই ম্যাথটা আর একটু সহজ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই ভোল্টেজ সোর্সটাকে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে কি একটা, ও না, তাও দুইটা নোডই থাকতেছে। আচ্ছা, এখানেও দুইটা নোড থাকছে, একটা ভিটিএইচ আর একটা ভি1, ধরলাম এটা ভি1। তাহলে ফাইন্ডিং ভিটি ইউজিং কেসিএল, তাহলে আমরা দুইটা নোডে, তাহলে আমরা ভি1 নোডে একবার, তাহলে এই ভি1 নোডে যদি ইউজ করি, তাহলে ধরলাম যে এই একটা কারেন্ট হচ্ছে, আচ্ছা আমরা সব কারেন্ট বের হচ্ছে এরকম চিন্তা করি, তাহলে আর মাইনাস কারেন্ট আসবে না। তাহলে ভি1 দিয়ে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এখন ইকুয়েশনটা লিখে ফেলি, ভি1 মাইনাস সাব্বির ভাই, 12, হ্যাঁ, কারেন্ট সোর্সের অ্যাক্রসে সরাসরি ভোল্টেজ বের করা যায় না। কারেন্ট সোর্সের একটা থেকে সরাসরি ভোল্টেজ কিভাবে বের করবো, তাও তো আমার ওই কেভিএল অ্যাপ্লাই করা লাগবে। এখানে আমার ওই ভিসিএস ধরতে হবে, ভিটিএইচ ধরতে হবে, ধরে আমার এখানে একটা কেভিএল, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করা লাগবে।
কিন্তু আমি চাচ্ছি যে আমরা ওই এক সিস্টেমেই করবো সব, হ্যাঁ, এক সূত্র দিয়ে করবো, তাহলে আমার বেশি কিছু মনে রাখা লাগবে না, একটা জিনিস মনে রাখলেই হচ্ছে। এই জন্য আমরা সবই এরকম এখানে কেসিএল বা নোডাল দিয়ে করবো। তাহলে এই নোডে v1 মাইনাস 12/6 প্লাস v1 বাই 12 প্লাস এটা হবে v1 মাইনাস v2/3, v1 মাইনাস v2/3 সমান 0। আচ্ছা, পরের লাইনটা কিভাবে লেখা যায়? তাহলে আমরা এখানে v1 যদি কমন নেই তাহলে লিখতে পারি হলো 1/6 প্লাস 1/12 প্লাস 1/3, আর ভিটিএস কমন দিলে লেখা যায় মাইনাস ভিটিএস/3, একটাই আছে, ডান সাইডে হবে কত, এই 12/6, তার মানে হলো 2। এটা হলো आंसर। এটা 2 কিভাবে লিখলাম, এই যে এই 12 আর এই 6 কাটাকাটি হয়ে 2 হয়েছে, হ্যাঁ। তাহলে এটা একটা ইকুয়েশন গেল। তাহলে এবার হচ্ছে আমরা দেখবো যে ইউজিং কেসিএল at ভিটিএস নোড। তাহলে এখন ভিটিএস এ আর কোনো কারেন্ট যাচ্ছে, শুধু 2 অ্যাম্পিয়ার ঢুকতেছে আর এই কারেন্ট আসছে, এদিকে তো কোনো কারেন্ট নাই। তাহলে এটা আমরা লিখতে পারি যে দুইটাই ইনকামিং, এটাও ইনকামিং ভিটিএস এর দিকে, এটাও ইনকামিং, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে v1 মাইনাস ভিটিএস বাই 3 প্লাস হলো 2 ইকুয়ালস টু 0। তার মানে এখানে লেখা যায় v1 মাইনাস ভিটিএস সমান -6। এটা গেল 2 নম্বর, হ্যাঁ। এটাকে আমরা জাস্ট 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, এটা 3 দুগুণে 6, ওই পাশে দিলে -6। আমাদের কোন 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 কারেন্ট আসছে, এই v1 থেকে এদিকে যে কারেন্ট একটা ঢুকতেছে আর এই 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটা ইকুয়েশনটা এরকম লিখে ফেললাম যে v1 মাইনাস ভিটিএস বাই 3 প্লাস 2 সমান 0। তাহলে v1 মাইনাস ভিটিএস সমান -6। ওকে, তাহলে দুইটা ইকুয়েশন ওটা পাইছি। এখন এই দুইটা সলভ করলে আমরা v1 আর ভিটিএস এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি যে সলভিং দুইটা ভেরিয়েবল। আচ্ছা, তাহলে এখানে v1 এর ওখানে কত আছে, 1/6 1/12 এত, তাহলে এটা হলো 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স প্লাস 3 ইনভার্স, আর এটা কত আছে ভিটিএস/3 মাইনাস 3 ইনভার্স সমান 2। ডান সাইডে এটা কত 2, আর এটা কত হবে v1 মাইনাস ভিটিএস, v1 মাইনাস ভিটিএস মাইনাস 1 -1 -6 1 ভাই কেমনে সলভ করতেছে, ক্যালকুলেটরে দেখা যাচ্ছে না। দেখা যায়। ওকে, তাহলে এটা হলো -6, তাহলে x সমান 16 আর 22, তাহলে v1 সমান কত আসলো, v1 সমান হলো 16 ভোল্ট আর vth সমান হচ্ছে 22 ভোল্ট। আচ্ছা, ভাই তাহলে আমরা vt কেমনে এগুলো? ওই যে ছোটবেলায় করিসনি ওই সমীকরণের সমাধান, এই যে এখান থেকে ইকুয়েশন মোডে যেটা সিলেক্ট করে এই যে এগুলো বসাইতে হবে, ও সমীকরণের সমাধান এক যেভাবে নম্বরটা। করতে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের কাছে ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে আমরা ভিটিএইচ ও পেয়ে গিয়েছি আর টিএইচ বা আর এল ও পাইছি। তাহলে পি ম্যাক্স কত হবে, সেটা আমরা জাস্ট বসাই দিলেই কাজ শেষ। তাহলে পি ম্যাক্স কত, ভিটিএইচ স্কোয়ার বাই হচ্ছে 4 আর টি, তাই না? তাহলে ভিটিএইচ এখানে কত 22 স্কোয়ার বাই 4 আর টিএইচ ছিল 9, যা আসে তাই। তাহলে 22 স্কোয়ার ভাগ হলো, আচ্ছা 22 স্কোয়ার ভাগ হলো 9, 53.78 ওয়াট, 53.8 ওয়াট, এটা অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল।
এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না ভাই, এটা মোটামুটি সহজ আছে। হ্যাঁ, এগুলো সহজ না। এই যে এটা জাস্ট ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাছাড়া একই টাইপের। Determine the value of RL that will draw the maximum power from the rest of the circuit. Calculate the maximum power and find Vx. ঠিক আছে? তাহলে এখানে তিনটা কোশ্চেন আছে। একটা হচ্ছে RL এর ভ্যালু বের করতে হবে, Vx এর ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হবে। আচ্ছা, এটা তাহলে হোমওয়ার্ক, এটাও একই রকম। হ্যাঁ, শুধু একটা ডিফারেন্স, এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা 1 ভোল্টের একটা সোর্স নিব, এই ভোল্টটাকে আমরা শর্ট করে দিব, এই সোর্সটা শর্ট করে এখানে একটা 1 ভোল্ট নিয়ে নিব। তাহলে তারপরে আমরা এই কারেন্টটা বের করব, তারপরে হচ্ছে কি আরটিএস আমরা পেয়ে যাবো, তাই না? ভিটিএস তো এই পয়েন্টেরটা হবে ভিটিএস, আর এইভাবে আমরা পাবো আরটিএস। তাহলে এটা আমি করলাম না, এটা একটু নিজেরা করে নিস, ঠিক আছে? নাকি এটাও করে দিব? ভাই করে দেন একটু। হ্যাঁ, এইসব সহজ ম্যাথ একটা তো ট্রাই করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, তাহলে করে দিই। সাবিল ভাই, এমনি হোমওয়ার্ক থাকুক, চেষ্টা করে দেখি, না পারলে তো ইনশাল্লাহ পরবর্তী দিন জিজ্ঞাসা করুন, করে দিন। আচ্ছা, ওটাই বললাম যে এখানে একই রকম তো, মানে এইটাই বেশি পেঁচানো। এই যে আমরা এখানে যেটা করলাম এটাই বেশি পেঁচানো, এর থেকে এটা ইজি। কাজ তো একই, শুধু ভিটিএস আর আরটিএস বের করা, ঠিক আছে? শুধু ভিটিএস আর আরটিএস বের করা হলো কাজ। আর এটা হোমওয়ার্কই থাক, এটা না কালকে দেখবো না বললে। আচ্ছা, এইটা আছে হলো, এটা প্রিভিয়াস এর কোশ্চেন, কোথায় ছিল আমার খেয়াল নাই। আচ্ছা, এখানে বলতেছে ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এ আর বি পয়েন্টের মধ্যে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নিতে হবে। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স থাকবে। হ্যাঁ, এখন এই এ আর বি কে আমরা এইভাবে চিন্তা করতে পারি। সাপোজ এখানে আমি একটা পয়েন্ট দিলাম, এই যে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এবার কি এটা এরকম মনে হচ্ছে যে এই সার্কিটটা এরকমই আছে, এ বি দিক থেকে আমরা চিন্তা করতে পারবো, তাই না? অথবা আমি এটা নিচেও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। যে এটা এ, এটা বি। এবার এই মাঝখানের টুকুর ইকুইভ্যালেন্ট একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট, সরি, একটা সোর্স আর একটা রেজিস্টার দিলেই হয়ে গেল। এটা আমরা একটু করি, উপরেরটা এরকম থাকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দেখ, আমাদের ফার্স্ট কাজ হলো এই যে এখানে একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স প্যারালালি আছে, তাহলে এটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স বানাইতে পারি। তারপরে আমরা এই সবগুলো মিলাই একটা বানাইতে পারি, তারপরে আমরা এই সবগুলো মিলে আরেকটা বানাইতে পারি। মানে আমাদের এখানে 3 স্টেপে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা রিড্র করি ডান সাইডে, তাহলে কি পাবো? সাপোজ এখানে হলো আমরা এ পয়েন্টটা দিলাম, তাহলে এ থেকে আসতেছে এখানে 18 ভোল্ট, তাই না? প্লাস, এটা মাইনাস 18। এখন এই মাঝখানের এই দুইটাকে যদি আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে ভোল্টেজের ভ্যালু কত হবে? 3 ছাড়া 12, তাই না? আর অ্যারোহেড যেহেতু এই সাইডে আছে, কারেন্ট সোর্সের অ্যারোহেড এই সাইডে আছে, তাহলে আমরা এই সাইডে একটা প্লাস দিব, এই সাইডে মাইনাস দিব, এটা হয়ে যাবে 12 ভোল্ট। 12 ভোল্ট। আচ্ছা, আর এর সাথে হলো রেজিস্ট্যান্স কত ছিল? 4, 4টা এখানে দিয়ে দিলাম। আর পরে আরেকটা আছে কত? 6। আচ্ছা, এইবার এই 18 এর এই প্রান্ত থেকে আবার আছে কত? 2 অ্যাম্পিয়ার। অ্যারোহেড আছে এদিকে, তাহলে এটা গেল 2 অ্যাম্পিয়ার, এটা গেল এইখানে। আবার এই পাশ দিয়ে এসে একটা আছে হলো 10 ভোল্ট, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, তাহলে এটা গেল 10 ভোল্ট। আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তাহলে এটা ছিল 4, এটা হলো 6, আর এটা হলো 5, এটা 2। এবার এর পরের স্টেপে যদি আমরা আঁকাই, তাহলে কি পাবো? এখন দেখ,
এবার আমরা এই সবগুলো মিলাই একটা বানাইতে পারি, তাই না? তারপরে আবার এই কারেন্ট সোর্স, এই ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স একটা কারেন্ট সোর্স বানাইতে পারি, ওটা পরে আসতেছি। তাহলে আগে আমরা এই সবগুলা এটা এই লুপের কাজটা করি। তাহলে এ থেকে বি এর দিকে যদি আমরা যাই, তাহলে 18 আছে প্লাস মাইনাস, তাহলে এই দুইটা সোর্স যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এই দুইটা সোর্স যোগ করে আমরা একটা পাবো, যার এই পাশে হবে প্লাস, এই পাশে হবে মাইনাস, এটা হয়ে যাবে 30। তারপরে এখানে আছে কত, 4 আর 6, এই দুটো রেজিস্ট্যান্স যোগ করলে হবে 10। আচ্ছা, এবার এখানে প্যারালালি আরেকটা আছে কত, এর সাথে আছে হলো প্লাস মাইনাস, এটা আছে হলো 10, আর এর সাথে রেজিস্ট্যান্স আছে হলো 5। আর এই যে উপর দিয়ে যে 2 অ্যাম্পিয়ারটা ছিল, এটা হলো 2। আচ্ছা স্যার 2 ফাউন্ডেশন। আচ্ছা, তাহলে এটা এদিকে গেল, এটা হলো 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা সবগুলোকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে আমরা এই 30 আর 10কে এখন কারেন্ট সোর্সে কনভার্ট করবো, 10 আর 5কেও কারেন্ট সোর্সে কনভার্ট করবো, আর ওখানটা তো উপর একটা কারেন্ট সোর্স আছে। তাহলে কারেন্ট সোর্সে কনভার্ট করলে আমরা জানি রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, তাই না? এই 30 আর 10কে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি, তাহলে যে কারেন্ট সোর্সটা পাবো তার ভ্যালু হবে কত, 3, এটা 10, এটা 3 অ্যাম্পিয়ার। এখন এর প্লাস আছে এই সাইডে, বাম সাইডে প্লাস, তাহলে এই কারেন্ট সোর্সের অ্যারোহেড হবে এরকম, এটা হলো 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এর উপরে তো যেটা ছিল 2 অ্যাম্পিয়ার ওটা থাকবে, এটা এদিকে ছিল, এটা 2 অ্যাম্পিয়ার। আর এর নিচে এই 10 আর 5কে জন্য কারেন্ট সোর্সে নিয়ে যায়, তাহলে কত হবে, এটা রেজিস্ট্যান্স আর এর অ্যাক্রসে কত যাবে, এটা হলো 2 অ্যাম্পিয়ার। তাহলে এরও যেহেতু প্লাস এই সাইডে আছে, তাহলে অ্যারোহেড এদিকে হবে, তাহলে এটা হবে হলো 5 ওহম, আর এটা হবে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন এই 2 অ্যাম্পিয়ার আমরা যদি এই নোডটা হিসাব করি, এটা ছিল আমাদের এ, এটা ছিল বি, আমরা যে কোনো একটা নোড নিতে পারি। যদি এই নোডটা হিসাব করি, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার বের হচ্ছে, 3 ঢুকছে, আবার 2 ঢুকছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি, যে এই দুইটা সোর্স মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 3 অ্যাম্পিয়ার সোর্স আর এই দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল। তাহলে আমরা এখন এটা করি, তাহলে ফাইনাল সার্কিটটা কিরকম আসবে, 10 আর 5 এর প্যারালাল হলে কত আসে, 5 আর 10 এর 50 বাই হলো 3.63 না? আচ্ছা, তাহলে এই এ, আচ্ছা এটা কিছু থাকবে হলো, তাহলে এটা থাকবে এদিকে আসবে হলো 3 অ্যাম্পিয়ার, আর এটা থাকবে 3.33 ওহম, এটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আমাদের যেহেতু থেভনিন আকারে দেখাইতে হবে, তার মানে আমাদেরকে একটা ভোল্টেজ সোর্স আকারে আর একটা রেজিস্ট্যান্স আকারে দেখাইতে হবে, তাই না? তাহলে আমরা সেটাই করি। তাহলে এখানে ভোল্টেজ সোর্স কত আসবে, 3.9, এটা হলো 10 ভোল্ট আসবে। আমরা থেভনিন ইকুইভ্যালেন্টে টাকা দিব, এটা হবে 10 ভোল্ট, এই সেই এ পয়েন্ট, এই সেই বি পয়েন্ট, এটা কত, 3.33, এটা হলো অ্যান্সার। তাহলে এখানে আমাদের কোনটা ভিটিএস কোনটা আরটিএস, এটাই হলো ভিটিএস, এটা হলো আরটিএস, এটাই হলো আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রে আলাদাভাবে ই করা লাগবে না, বিটিএস আরটিএস বের করা লাগবে না? না না না, আলাদাভাবে বের করা লাগবে না, এখানে তো আমাদের আলাদাভাবে বের করার সিস্টেম নাই, আছে কি? আমরা তো ওইভাবেই সোর্স কনভার্সন করে 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 ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি সোর্স কনভার্সন না করে আরো সহজভাবে করা যায় তো, হুম? আমরা ভিটিএইচটা বের করতে একটু ঝামেলা হতো, কিন্তু আর টেস্ট আমরা বের করে ফেলতে পারতাম।
তো ভিটিএস এর জন্য এরকমই করা লাগবে। ধর আরটিএস এর ক্ষেত্রে আমরা করতাম কি যে এই এ আর বি এর পয়েন্টে তো এটা শর্ট করে দিতাম, ঠিক আছে, এটা ওপেন করে দিতাম, এটা শর্ট বা এটা করতাম। তো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করলাম, কিন্তু এখানে আরটিএস চাইছি যে 3.3 হবে এটা কিভাবে বুঝলাম? আরটিএস এই যে 10 আর 5 প্যারালাল করলাম, আমরা আন্দাজে বসাইনি, এই 10 আর 5 প্যারালাল করে এটা বসালাম, এই কারেন্ট সোর্স ক্যান্সেল হয়ে গেল, আর এখানে শুধু 3 অ্যাম্পিয়ার ছিল, আর এই দুইটা রেজিস্ট্যান্সের প্যারালালটা বসালাম। না, বলতেছি যে ভাই আমরা তো ধরেন এই করি, ধরেন একটা সার্কিটে আরটিএস বের করতে গেলে যে ভোল্টেজ সোর্স করি, শর্ট করি, কারেন্ট সোর্স ওপেন করি, তারপরে আরটিএস বের করি না, এখানে যদি হ্যাঁ ওইরকম হ্যাঁ করি করলাম। তখন কি এটার আচ্ছা ভ্যালু সেম আসবে? আমরা হলো হ্যাঁ একই একই। আচ্ছা ওইটা করে দেখি তাহলে কত আসে দেখ, একটু বলি। এখানে ভিটিএস বের করা একটু ঝামেলা হয়ে যাবে, তবে আরটিএস করা যাবে। আরটিএস আসবে হলো এই যে আপনার আরটিএস যদি বলি আমরা, এই 2 অ্যাম্পিয়ার ওপেন হয়ে যাবে, 10। নাই এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা শর্ট হয়ে যাবে, হ্যাঁ, ঠিক এই আছে, 3 অ্যাম্পিয়ার ঠিক আছে, ওপেন হয়ে যাবে। সেম আসবে না? সেম আসবে। ওই তো এই একই তো কথা, একই আসবে। জাস্ট এটা আমরা সোর্স কনভার্সন টেকনিকে করলাম, আর ওইগুলা কেসিএল দিয়ে করছি। এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা তাহলে এই ম্যাথটা ক্লিয়ার? এবার আজকে এই পর্যন্ত থাকতে হলে হ্যাঁ 5টা ম্যাথ হয়েছে আজকে, এখনো 10টা ম্যাথ আছে। আচ্ছা তোরা যেগুলো পারিস একটু করার ট্রাই করিস, না হলে নেক্সট দিন আবার দেখি।